আমাদের আর্কিটেক্টদের একটা বড় প্রবলেম হচ্ছে যে উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ফাইন্যান্সিয়াল সিস্টেম। বিদেশ থেকে আমাদের সেন্সেবল কিছু ছোটো ছোটো প্রজেক্টকে ওরা রেকগনাইজ করতেছে, কিন্তু দ্য বিগার চ্যালেঞ্জেস, দ্য কমপ্লেক্স প্রজেক্টসগুলো এসে ওরা নিয়ে নিচ্ছে। ওরা আমাদেরকে এগুলোতে রেকগনাইজ করতে যাচ্ছে না। আমাদেরকে ওরা রেকগনাইজ করবে মানে একটু পোয়েটিক প্রজেক্টস কাজ করার জন্য। The politics is very evident. বিল্ডিং টুমরো উইথ আইডিয়াস পাওয়ার্ড বাই বিটিআই এই এপিসোডে আমাদের সঙ্গে একজন রিলেটিভলি ইয়াঙ্গার বাট ডিফারেন্ট কাইন্ড অফ কাজ করে অনেক কিছু উনি আমাদের সমাজকে দিতে পেরেছেন এবং আরও দেবেন। তাকে আমরা অনুরোধ করেছি আমাদের সঙ্গে থাকার জন্য। ওনার নাম হচ্ছে রাশেদ চৌধুরী। ভেরি ডিগনিফাইড নেম, Rashid. Thank you. Welcome to our program and our podcast. So Rashid Chaudhary Sahab, actually he has done his graduation from BUET in 2009, and then উনি একাডেমিকের সঙ্গেই ছিলেন প্রায় 5-6 বছর ধরে, which includes BUET, Asia Pacific and BRAC, এবং ওনার কাজের ভিতর দিয়ে উনি অ্যাকচুয়ালি এখন 3টা অর্গানাইজেশনের সঙ্গে ডাইরেক্টলি ফুল টাইম জড়িত আছেন আর কি, আমি জড়িতই বললাম। অ্যান্ড দেন হি হ্যাজ দি ক্রেডিবিলিটি অফ গেটিং নাম্বার অফ রেকগনিশনস বোথ ইন্টারন্যাশনালি অ্যান্ড ন্যাশনালি। মানে আমি তো আর সবগুলি পড়তে পারবো না, বাট যোগ করলে দেখা যায় যে ন্যাশনালি উনি প্রায় 10-12টা অ্যাওয়ার্ড পেয়েছেন, ইন্টারন্যাশনালি 3-4টা পেয়েছেন। উল্লেখযোগ্যগুলির মধ্যে হচ্ছে পূর্বাচল ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার ইন 2024, অ্যান্ড তারপরে বার্জার অ্যাওয়ার্ড ইন 2017। আরও অনেকগুলি আছে, সেগুলির যদি নাম বলি আমি, এটা আমার বলার থেকে অ্যাকচুয়ালি রাশেদের মুখ থেকে শোনাই ভালো, বিকজ কোনটা ইজ মোর চ্যালেঞ্জিং কী ছিল। এতক্ষণ ওনার সঙ্গে আমি এই পডকাস্টের আগে যে কথা বলছিলাম, আই ওয়াজ মাইসেলফ ভেরি ইন্সপায়ার্ড। হ্যাঁ, যে আমি আর্কিটেক্টদের এরকম আউট অফ দ্য বক্স থিঙ্কিং নর্মালি খুব একটা দেখি নাই। তো দ্যাটস ওয়াই আই এম ভেরি হ্যাপি টু হ্যাভ ইউ হেয়ার। গ্রামীণ টেলিকম 2015-র যেই স্ট্রাকচারটা, যেই বিল্ডিংটা, সেটায় উনি ফার্স্ট প্রাইজ পেয়েছিলেন জয়েন্টলি, এবং উনি 3টা অর্গানাইজেশনের ভিতরে যাদের সঙ্গে জড়িত আছেন। উনি প্রিন্সিপাল আর্কিটেক্ট দেশার ওয়ার্কস, founding partner of Loudworks, and managing director of Workshop Limited. So that is his very short credential. অনেকগুলি পাবলিকেশন আছে। দ্যাট ইজ অ্যানাদার থিং টু বি ভেরি ইন্সপায়ার্ড, যে আমরা প্রফেশনালরা অ্যাকচুয়ালি ইভেন ইউনিভার্সিটিগুলি তো পাবলিকেশন কম বলে ইউনিভার্সিটির গ্রেডেশনও কমে যায় কিন্তু। সো উই শুড ট্রাই টু মেক মোর পাবলিকেশনস, অ্যান্ড রাশিদ সেটার একটা এক্সাম্পল। তো আমরা আলোচনায় চলে যাই। বাই দ্য ওয়ে, তোমাকে তুমি করেই বলছি, প্লিজ। এখন লেট আস স্টার্ট ফ্রম ইনোভেটিভ আর্কিটেকচারাল ওয়ার্কস। হোয়াট আই স এতক্ষণ পর্যন্ত, আই ওয়াজ ব্রাউজিং হিজ ওয়ার্কস অ্যান্ড এভরিথিং। সো লট অফ থিংস আর কোয়াইট, অ্যাজ আই সেড, আউট অফ দ্য বক্স অ্যান্ড ইনোভেটিভ। তার ভিতরে কিছু কিছু আছে যে ন্যাচারাল এবং নেচারের সঙ্গে সম্পৃক্ত করা নিজেকে, আর কিছু কিছু আছে যে ফাংশনালটাও এমনভাবে করা যেখানে গেলে পরে আপনি যেই কাজই করেন না কেন, ওয়েদার ইজ এ মস্ক অর এ কমার্শিয়াল কমপ্লেক্স অর এ রেস্টুরেন্ট, মনটা ভালো হয়ে যায়। দ্যাটস এ ভেরি সাকসেসফুল আই উড সে ডিজাইন ফর অ্যান আর্কিটেক্ট। তো এই ব্যাপারে একটু বলেন, আমি বেশি বলে ফেললাম। থ্যাংক ইউ। সো আপনি যেটা বলছিলেন ইনোভেশন নিয়ে, আমার কাছে মনে হয় এটা পার্ট অফ এনি ডিজাইন প্রসেস, যে আমরা কীভাবে নতুনভাবে একটু ভাবতে পারি। একটা যেটা হয় যে আমাদের দেশটা এখন যেই জায়গায় আছে, আমাদের সময়টা, ইটস এ ভেরি ইন্টারেস্টিং টাইম। আমরা ইটস এ ভেরি ইয়াং কান্ট্রি। আমরা আমাদের নিজেদের আইডেন্টিটি গড়ার জন্য যে ফাইটটা ছিল করে আমরা এখন একটা জায়গা আছে যেখানে আমরা আমাদের মতো করে ভাবতে পারি।
ডেভেলপমেন্টের অনেকগুলো দিক তো আসলে আমরা অনেকগুলো মডেল পেয়েছি, কিন্তু সেটা আসলে আমাদের জন্য কতটা সামঞ্জস্য, আমাদের জন্য কতটা অ্যাপ্রোপ্রিয়েট, ওইটাকে কোয়েশ্চেন করে রিডিসকভার করার জায়গাটা এবং ক্যাপাসিটিটা আমার মনে হয় এখন আমাদের কালেকটিভ ইন্ডাস্ট্রিতে আছে। তো সেইখানে আমরা যখন কাজ করছি আমার মনে হয় যে দেশে থেকে যে কাজ করার একটা বড় সুযোগ হচ্ছে যে আমরা অনেক ধরনের প্রবলেমকে বা প্রজেক্টকে আমরা আমাদের মতো করে চিন্তা করতে পারছি যে কেন আমার এটা প্রয়োজন। আমরা যদি একটা কমার্শিয়াল বিল্ডিং হোক, একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং হোক, এটার যে গঠন বা এটার যে এক্সপেকটেশন যে এই ধরনের হয়, কেন এই ধরনের হয়, এটাকে আসলে আমরা এখনো প্রশ্ন করতে পারি, কারণ আমরা এখনো সেই ডিসকভারিতে আছি। তো সেই দিক থেকে আমাদের এই ইনোভেশনের এটা আলাদা কোনো পজিশন না, কিন্তু আমার কাছে মনে হয় যে একটু সচেতনভাবে ডিজাইনকে অ্যাপ্রোচ করলে আপনাকে আসলে প্রশ্ন করতেই হবে, কেন আমি এটা করছি, আদৌ কেন এটা আমার পড়া দরকার। তো সেই জায়গা থেকে আমাদের তো একটা বড় ক্রাইসিস হচ্ছে কলোনিয়াল হ্যাংওভার, যে আমরা অনেক কিছু করে আসছি কিন্তু এক্স্যাক্টলি জানি না। আমি একটা ছোট্ট জিনিস বলতে পারি, যেমন আপনি খেয়াল করবেন যে আমাদের সরকারি চেয়ারের পিছনে টাওয়াল থাকে। ছোটবেলা থেকে সবসময় আমার ইয়ে ছিল যে মানুষ কেন টাওয়াল থাকে, ওরা তো কেউ এখানে শাওয়ার করে না। বাবা সরকারি কর্মচারী ছিল, আমি আব্বাকে জিজ্ঞেস করতাম, বলে এটা নিয়ম, এটা দিতে হয়। তো পরে সুযোগ হয় আমি ঘাটতে ঘাটতে একদিন এই প্রশ্নের উত্তরটা পেয়ে গেলাম। এটা ছিল যে যখন ব্রিটিশ পিরিয়ডে ওরা যখন চুল ব্যাকব্রাশ করে আসতো, ওদের দেখে দেখে আমাদের বাবু সম্প্রদায়ও চুল তেল দিয়ে আসতো। তো বেসিক্যালি ওরা আমাদেরকে এত ছোট করে দেখতো যে ওদের চেয়ার নোংরা হবে, এই জন্য চেয়ার প্রোটেক্ট করার জন্য ওরা কাপড় দিত, যাতে আমাদের মাথার তেল লেগে ওদের ভেলভেটের চেয়ার নষ্ট না হয়। আর আজকে আমরা সরকারি বাজেট আছে এই টাওয়াল কেনার, প্রশ্ন তো আসলে করতেই হবে। অবশ্যই এই যে জিনিসগুলো আমাদের এই যে হ্যাংওভারগুলো, কেন আমরা কি করি, কেন আমরা এভাবে ভাবি, এইসব জায়গা আমরা একটা খুব ইন্টারেস্টিং সময়ে অনেক অগ্রজ পেয়েছি যারা এই ধরনের প্রশ্নগুলো আমাদেরকে করতে বলতো। বা আমরা মঙ্গলবার সভা নামে একটা ডিসকাশন সেশন ছিল, যে এখানে এরকম প্রচুর বিভিন্ন ডিসিপ্লিনের ফিল্ডের মানুষ এসে আলাপ করতো তাদের দিক থেকে, আমাদের সময় কিনে, আমাদের ভাবনা কিনে। তো সেইটার আউটকামেই বলতে পারি যে আমাদের স্টুডিওটা আমরা যে কয়েকজন মিলে কাজ করছি একসাথে, আমরা ওই এক্সাইটমেন্ট থেকে কাজ করছি যে আসলে তো অনেক কিছু প্রশ্ন করা যায়, চেঞ্জ হতে পারে, সেখান থেকে ইনোভেশনটা শুরু। ভেরি নাইসলি সেড। এই টাওয়ালের ব্যাপারটা আমি অনেক বছর ধরে অন্য জিনিস জানতাম, আচ্ছা, যেটা আমাকে বোঝানো হয়েছিল আর কি। সেটা হলো যে বাইরের থেকে, তখন তো এয়ার কন্ডিশন কিংবা এই জাতীয় আর্টিফিশিয়াল কুলিং সিস্টেম এরকম ছিল না। তো বাইরে থেকে কাজ টাজ করে এসে মুখ ধোয়ার পর কিংবা লাঞ্চ তো অফিসে বসেই খেত তখনকার দিনে গভর্নমেন্ট অফিসাররা, বিশেষ করে এখনও খায় অ্যাকচুয়ালি, উইথ অল ডিউ রেসপেক্ট টু দ্য গভর্নমেন্ট অফিসার। তো তারপরে এই মুখ আগে ধোয়ার পরে একটা নিজস্ব টাওয়েল দিয়ে মোছা এবং মুছে এটা করে রেখে দেওয়া, এটা আমাকে বোঝানো হয়েছিল। বাট আজকে এটা দ্যাট ইজ এ ভেরি ভেরি ডিসক্রিমিনেটিং একটা জিনিস জানতে পারলাম, যে ওইটা গিয়ে লাগে, সেইখান থেকে তেলটা লাগবে ওই চেয়ারে, সেই চেয়ার নষ্ট হবে না, সেইটাকে প্রোটেক্ট করার জন্য টাওয়েল দেওয়া হচ্ছে। ও মাই গড, মানে এখন আমার মানে এটা আমাদের ইতিহাসের আসলে হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট, যে আমরা যদি আসলে আমাদের নিজেদের আত্মসম্মান, আত্মমর্যাদার জায়গাগুলো খুঁজে না পাই, তাহলে আসলে আমরা বুঝবো না আমরা কেন কি করে যাচ্ছি। যেমন এই যে আপনার কেরানীগঞ্জ, আমাদের অনেক সময় অদ্ভুত লাগে না যে কেরানীদের নাম দিয়ে কেন একটা এরিয়ার নাম, বাট এটা এপিটোমোলজি আপনি দেখবেন যেটা আসলে আসছে কররান ফ্যামিলিদের কাছ থেকে, যারা একটা নোবেল ফ্যামিলি, সম্ভবত আফগানিস্তানের যারা আসছিল, সোনাগাঁয় ছিল, দেন ওরা বাংলাদেশে আপনার মানে স্কেলেবল ম্যানুফ্যাকচারিং অফ ব্রিক্স ওরা প্রথম ইন্ট্রোডিউস করে। বাট ওদেরকে ছোট করে ব্রিটিশরা মানে কররানদেরকে ছোট করে ওদেরকে কেরানি বলতেন, যেহেতু ওরা এই কাজগুলো করতো সেখান থেকে। তো এই যে নামগুলো যে আমাদের আসে, বা এগুলোকে আমরা একটু পিছনে গেলে আমরা দেখবো যে আসলে অনেক ধরনের অ্যাবিউজের আমরা শিকার, এবং আমরা ওই অ্যাবিউজগুলোকে আরও উৎসাহ দিয়ে কন্টিনিউ করে যাচ্ছি, বিকজ আমরা কোশ্চেন করছি না। সো আমরা টেক অ্যাওয়ে হচ্ছে ফ্রম দিস স্মল ডিসকাশন ইজ we really should question and find out the basis of this bad and discriminating practices. Well, anything we do, we need to ask why we are doing this. ওটাই আমি বললাম যে কোনো একটা সিনেমায় দেখছিলাম, পিছের থেকে আর কি যেটা ন্যারেটিভ ছিল একটি,
জি যে একজন লয়ার 42 ডিগ্রি সেলসিয়াসে সেখানেও সে ওই কোট পরে হ্যাঁ। তার ক্লায়েন্টের কাছে গিয়েছে। বাইরে সবাই কাপড় চোপড়ই পরতে পারে না, এত গরম, কিন্তু ওই যে ওই কলোনিয়াল ইম্প্যাক্ট রয়ে গেছে। এখন অবশ্য আজকাল নাকি কিছু কিছু কোর্টেও এটাকে ইয়ে করা হয়েছে, অত স্ট্রিক্টলি দেখা হয় না আর কি। অ্যান্ড সিমিলারলি আমাদের কমার্শিয়াল টিম যেগুলি আছে সেখানেও যে ব্যাংকের থেকে যারা আসেন টাসেন, ইভেন আমাদের কোম্পানিগুলি তো all very suited and tied up to here, whereas the temperature is killing. Why not we change to our old social but proper attire? তো এই ইনোভেটিভ আর্কিটেকচারাল ডিজাইন যদি বলতে যাই, আমি যে কয়েকটা তোমার কাজ দেখলাম এখন, তার ভিতরে ন্যাচারাল লাইটিং, অ্যাম্বিয়েন্ট লাইটিং হিসেবে নিয়ে আসা। স্পেসিফিক্যালি বলতে গেলে তোমার যে মসজিদটা হয় নাই উত্তরে, এবং বেক্সিমকোর একটা বিল্ডিং এবং গ্রামীণ একটা বিল্ডিং, এটা সম্বন্ধে একটু বলো। আমরা যখন কাজ করা শুরু হয়, আমি বেসিক্যালি কাজ করা আমি একাডেমিতে থাকা অবস্থায় আমার শিক্ষকদের সাথে আমি কাজ করলাম, আমাদের যারা প্রফেশনাল টিচার অ্যান্ড আপনার একাডেমিক টিচার, আমি সবাইকে টিচারই বলতেছি, নাহাস খলিল স্যার, মাহমুদুল রিয়াদ, মামনুন স্যার, ওনাদের সাথে আমি কাজ করি। তো ওই সময় একটা যে গ্রামীণ টেলিকম ট্রাস্টের যে বিল্ডিংটা, এটা আমরা করি বেসিক্যালি DWM ফর আর্কিটেক্টের, এটা উইনিং এন্ট্রি। আমি স্যাররা আমাকে সুযোগ দেয় ওনাদের সাথে কাজ করার, এবং ওখানে আমি আমার পার্টটা প্লে করি। তো ওইখানে যেরকম আমাদের ছিল যে আপনার যখন একটা বিল্ডিং অনেক ডিপ হয়ে যায়, অনেক ভারী হয়ে যায়, তখন যেটা হয় যে আপনার ডে লাইট একটা সার্টেন ডেপথ পর্যন্ত যেতে পারে। খুব সহজভাবে বলি যে যতটুকু ওপেনিংয়ের হাইট থাকে তার দ্বিগুণ পরিমাণও ন্যাচারালি ভিতরে ঢুকতে পারে, তারপরে আর যায় না। এখন ডে লাইটের ব্যাপারে আমাদের একটা আলাপ করছিল আপনার সাথে একটু কিছুটা, যে আমাদের ধারণা হচ্ছে যে আমরা যদি ডে লাইটকে ইউজ করতে পারি তাহলে আমরা ইলেকট্রিসিটি বিল কমাতে পারি দিনের বেলায় লাইট জ্বালিয়ে। বাট এটার চেয়েও অনেক বড় ইম্প্যাক্ট আছে আসলে ডে লাইটের। আমি যেটা বলছি, আমাদের বডি ক্লক বিষয়টা হচ্ছে যে আমাদের শরীর দিনের আলোর সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে থাকে। সো যখন আমরা সূর্যের যে আলোটা সকালবেলায় থাকে, সেটা দুপুরের আলোর রংটা একরকম, বিকালের আলোর রংটা একরকম, এবং আমাদের শরীর যখন এই রঙের পরিবর্তনটা দেখতে পায়, ওইটার সাথে সাথে ও রিক্যালিব্রেশনটা হয়, এবং আমাদের চিন্তা ভাবনায় সতেজ থাকে, ফ্যাটিক হয় না। কিন্তু আপনি যদি একই ধরনের লাইটিং কন্ডিশনে সারাটা দিন থাকেন, আপনার বডি এক্সস্টেড হয়ে যায়, বিকজ ওর গিয়ার শিফট করতে পারছে না। আমরা এনার্জি কস্টের কথা ভাবি, কিন্তু আমরা আমাদের HR কস্ট চিন্তা করি না। একটা অর্গানাইজেশনের বা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান বলেন, ওইখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট সেগমেন্ট হচ্ছে ওদের মানুষ। এই হিউম্যান রিসোর্স যদি মানে তারা যদি এক্সাইটেড থাকে, তারা যদি এনার্জাইজ থাকে, সেই অর্গানাইজেশনের জন্য দ্যাট ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসেট। সো দিনের আলোকে আসলে কত ইনোভেটিভলি আনা যায়। এখন দিনের আলো নিয়ে আমার দুইটা পয়েন্ট আমরা সবসময় আলাপ করি ক্লায়েন্টদের সাথেও, যে আমাদের আলো প্রয়োজন, আমাদের হিট প্রয়োজন না। সো আমি হিটটা চাই না, কিন্তু আমি লাইটটা চাই। সো এবং আরেকটা বিষয় হচ্ছে, সূর্য কিন্তু একটা ডাইনামিক ফেনোমেনা, ইটস নট আ স্ট্যাটিক ফেনোমেনা যে সূর্য আসবে সো আমি পশ্চিম দিককে কমপ্লিটলি বন্ধ করে দেবো, আরেকটা দিক বন্ধ করে দেবো, আরেকটা দিক খোলা রাখবো। সূর্য যেহেতু ঘুরে, উই ক্যান রিয়েলি ভেরি ইজিলি আমাদের ফাসাদটা যদি একটু এইটাকে অ্যাড্রেস করতে পারে, তাহলে কিন্তু আমার দিনের সারাক্ষণ একটা জায়গাকে নিরেট করে রাখার দরকার নেই, সারাক্ষণ একটা জায়গায় ওপেন করার দরকার নেই। তার মানে এই যে এটা নাহাস খলিল স্যারের একটা কথা উনি সবসময় বলতে, যে দেখো গাড়ি সমস্ত ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে বিভিন্ন ডিরেকশনে মুভ করে, কিন্তু কখনো ভিতরে পানি লিক করে না। আর আমরা একটা স্থির জায়গায় দাঁড়ায় পানি আটকাতে পারি না। তো ডিবেটটা হচ্ছে যে ইটস আ ভেরি কমপ্লেক্স মেশিন ফর এ সিম্পল ফাংশন, একটা গাড়ি, আর একটা বাড়ি হচ্ছে একটা ভেরি সিম্পল মেশিন ফর এ ভেরি কমপ্লেক্স ফাংশন। কিন্তু আমার মনে হয় এখন আমাদের যে সময়, এই এক্সকিউজটা দেওয়া যাবে না। আমার কাছে মনে হয় যে এই যে ডাইনামিক কন্ডিশনস, পরিবর্তনের যে একটা চাপ থাকে একটা স্থাপনার মধ্যে, বিল্ডিংকে আসলে ওই এজিলিটি এক্সপ্রেস করতে পারা উচিত। ও মানে একটা সলিউশন ফর অল সিজনস ইজ অ্যাবসলিউটলি, মানে সামটাইমস ইটস ওভার ডিজাইন, সামটাইমস ইটস আন্ডার ডিজাইন। তো এটা কমপ্লেক্স। আমাদের দেশে যেখানে মানে ইকোনমি অফ প্রজেক্টস আর সো, মানে আমাদের ইকোনমি সব কিছুকে ডিকটেট করে, ফাইন্যান্স ডিকটেট করে, সেইখানে আপনার একের জায়গায় দুইটা লাইন দেওয়া ইজ এক্সপেন্সিভ। যদি একটা লাইনে যেটা হয় সেটা দিয়ে আমাদের বিল্ডিংটা করতে হয়।
তো সেখানে ইট ইজ ক্রিটিক্যাল যে আমরা আমাদের যে লেয়ারগুলো আছে, যে আমরা যে ইটের দেয়াল করছি বা গ্লাস করছি, প্রত্যেকটা কম্পোনেন্টকে আসলে চিন্তা করা খুবই প্রয়োজন। এবং আমার কাছে মনে হয় যে আমরা পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট ক্লাইমেটিক কন্ডিশনসে আছি। আমাদের সিজন 6টা সিজন মুভ করে, দিনের আলোর একটা রিদম আছে, কিছু কিছু দেশে গেলে তো আপনার কখন দিন রাত বোঝা যায় না। তো এরকম সুন্দর ছন্দের একটা জায়গায় আমরা এত স্থির বিল্ডিং কেন করব, যেখানে আমাদের ঋতুটাই স্থির না? তাহলে বিল্ডিংটাও মুভ করা উচিত। মানে আল্লাহ তাআলা আমাদের দিয়ে দিয়েছে ন্যাচারাল অনেক কিছু, এখন হাউ উই মানে প্রপারলি ইউটিলাইজ ইট। একটা কথা খুব ভালো লাগলো যে আমরা ডিজাইনের সময় কস্টের কথা চিন্তা করি, অফকোর্স কস্ট ইজ ইম্পর্টেন্ট, বাট সেখানে যদি ডিজাইন ভ্যারিয়েশন এনে উইথ রেসপেক্ট টু সিজন অ্যান্ড ডে টাইম অ্যান্ড লেস ডে টাইম অ্যান্ড ইভিনিং, এগুলোকে যদি কনসিডার করে তুমি যে কয়েকটা ডিজাইন আমাকে দেখালে আর কি, জি তাহলে হিউম্যান রিসোর্সের এফিসিয়েন্সি যেটা আর কি, আমাদের নিজেদের শরীর, নিজেদের মন, কাজের স্পৃহা, আরও অফিসে থাকতে চাই, শেষ করে যাব কারণ আমার ভালো লাগছে এখন। ভালো লাগা কোথা থেকে আসছে এটা কিন্তু মানুষ চিন্তা করে না, হ্যাঁ, কিন্তু ভালো লাগে, কিন্তু ভালো লাগে। সো সেটাকে ইনকর্পোরেট করে যদি একটু কস্টিং এদিক ওদিক হয়ও, ওটা কিন্তু ওভারকাম হয়ে যাচ্ছে উইথ দিস হিউম্যান রিসোর্স এফিসিয়েন্সি। Shudhi Mandali, that is a point to be taken in our next designs and যারাই যেভাবে আমরা গিয়ে স্থাপনা তৈরি করে থাকি। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট নিউ কাইন্ড অফ ডিজাইন ফ্রেন্ডলি অ্যান্ড এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি অ্যাসপেক্ট। 3 কাঠা 5 কাঠার স্পেসের ভিতরে কীভাবে ইউটিলাইজেশন করা যায়? আমি মানে অনেকদিন ধরে দেখছিলাম যে এই যে আমরা বাসা করি, আমাদের সবগুলো বাসা আপনার তালা দেখবেন যে 10 ফিট 10 ফিট বা 9.5 ফিট করে আমাদের বাসাগুলো হয়। কখনো খেয়াল করে দেখেন যে আমরা কেন 10 ফিট করে হয়, কেন এটা 15 ফিট না, কেন এটা 7 ফিট না? টয়লেট তো 7 ফিট হয়। তো মূলত এটা যেখান থেকে আসছে অনেকটা মানে পিছন দিক থেকে যদি বলি, যেমন আমাদের ইটের সাইজ সারা ওয়ার্ল্ডে, তো তখন একটা সময় যখন ইট স্ট্যান্ডার্ডাইজ হয়ে যায় তখন তো ইন্টারনেট ছিল না, কিন্তু গ্লোবালি ইটা আপনি দেখবেন কাছাকাছি একটা মাপে চলে আসছে। কারণ এটা আসলে মানুষের ওই বানানোর ইয়ে থেকে, যে আমি এক হাতে মোলটা ধরবো আর এক হাতে মাটিটা ঢালবো, ওই মেকিং প্রসেস থেকে একটা জিনিস চলে আসে এবং আমরা দেন একটা সময়টাকে মেনে নিতে থাকি, ইউজ টু হয়ে যাই। আমাদের এই বাসায় দেখা গেছে যে বানাতে বানাতে যখনই আমরা একটা জমিকে কয়েকবার স্ট্যাক করি, আমাদের গ্রামের বাসাগুলোর কিন্তু হাইট ফিক্স না, আমাদের অ্যাটিক থাকে, শেপটি উপরে উঠে যায় যাতে হিটটাকে আটকাতে পারে। বাট যখনই আমি একটার উপরে একটা অ্যাপার্টমেন্ট স্ট্যাক করতে থাকি তখন আমরা একটা সমতল তৈরি করে 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 যাই। এখন এটা করলে এটা ইজ ভেরি ইজি অ্যান্ড ভেরি এফিশিয়েন্ট ইনিশিয়ালি, যে আমি তো আসলে উপরের তলাটা যখন বানাচ্ছি আমার খুব ঝামেলা হচ্ছে না। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আমাদের এটা আসলে ফ্যানের কারণে, আমরা যখন সিলিং ফ্যান ইউজ করি, সিলিং ফ্যানের যে পয়েন্টে ছিল তার উপরে একটা ক্লিয়ারেন্স লাগে বাতাসটাকে ঘুরিয়ে আবার আনতে। কিন্তু আমাদের সব রুম তো আসলে সিলিং ফ্যান লাগে না, আমাদের রান্নাঘরে লাগে না, আমাদের কোনো টয়লেটে লাগে না, আমাদের সিঁড়ি ঘরগুলোকে আমরা আলাদাভাবে ভাবতে পারি। তো আপনি যদি একটা বিল্ডিংয়ের অংশগুলোকে আলাদা করেন তাহলে দেখবেন যে আমরা হাইটে আমাদের অনেক জায়গা কিন্তু নষ্ট হয়। আমরা জাস্টিফাই করি ভেবে যে আচ্ছা টয়লেটের উপর জায়গাটা আমি কিছু স্টোরেজ রাখবো বা স্যাঁতসেঁতে থাকে, জায়গাটা ড্যাম্প থাকে, এটা আসলে খুব ইজি না। তো আমরা যেটা নিয়ে রিসেন্টলি কাজ করছি সেটা হচ্ছে 3 কাঠা 5 কাঠা প্লটে কীভাবে আপনি ডেনসিটি অ্যাচিভ করবেন কিন্তু এই সেকশনে প্লে করে। মানে আমাদের যেটা দেখবেন আমাদের রুলে আছে যে আপনি 14 ফিটের উপরে বানালে আপনাকে ফার বেশি ক্যালকুলেট করতে, আমি একটু টেকনিক্যাল জায়গায় চলে যাচ্ছি, কিন্তু দেখা যায় যে আপনি ওই স্পেসটাকে সিভিল কনস্ট্রাকশন না করে বিভিন্ন লেভেল ক্রিয়েট করা যায়, যাতে একটা কম্প্যাক্ট জায়গায়, আমি যদি বলি যে অনেক সময় আমরা যে একটা জারকে ঝাড়া দিলে জায়গাটা কম্প্যাক্ট হয়ে যায়, দেখা যায় আরও স্পেস আছে। তো ব্যাপারটা অনেকটা এরকম যে বিল্ডিংয়ে ধরে ঝাঁকা দিলে আসলে অনেক আমাদের জায়গা নষ্ট হয়, যেগুলো ইনোভেটিভলি আনা সম্ভব। তাহলে কি মানে আর ইউ সাজেস্টিং, আমরা তো অ্যাকচুয়ালি ক্লায়েন্টদের ফিডব্যাক যেটা পাই যে দে ওয়ান্ট লিটল লার্জার হাইট, হ্যাঁ, স্পেশালি ইন দ্য বেডরুম অ্যান্ড লিভিং রুম এরিয়াস। টয়লেটের কথা বাদ দিলাম, টয়লেটে তো ওই যে ফল সিলিং দিয়ে ইন এনি কেস ওটাকে নিচে নামিয়ে আনা হয়। তো এই যে 10 ফিটের ইজ মিনিমাম, 11 ফিট হলে মানুষজন আরও খুশি হয়। এবং তার একটা কারণ অফকোর্স ফ্যান, আর একটা কারণ হচ্ছে যে উপরের গরমটা মানে স্ল্যাব থেকে কিংবা সিলিং থেকে নিচে নেমে আসতে কিছুটা সময় লাগে আর কি, যে যাতে করে ইউর বেড অর ইউর সোফা বিকামস মাচ মোর কমফোর্টেবল।
সো হোয়াট ইউ আর টেলিং যে আমি ঝাঁকা দিয়ে যদি একটু কমায় দিই তাহলে কি ওই জায়গাগুলো কমিয়ে দিতে ইটস নট অ্যাজ সিম্পল। না ওই সিম্পল না, আমি মানে দর্শকদের বোঝানোর জন্য মানে এটা আসলে আমার ধারণা এক একজন আর্কিটেক্ট এক একভাবে এই প্রবলেমটাকে নিয়ে কাজ করতে পারবেন। আমরা এই জায়গাটা নিয়ে কাজ করছি। কাজ করার একটা উদ্দেশ্য হচ্ছে আমার কাছে, আমরা মনে করি যে আপনার 5 কাঠা 3 কাঠা যে প্লটগুলো প্ল্যান রেসিডেন্সিয়াল আছে ওইগুলোতে আসলে আরও বেশি অ্যাক্সেস প্রয়োজন। মানে অ্যাক্সেস প্রয়োজন বলতে বলছি যে আমি যদি একজন পেশাজীবী হই, দেখা যায় আমার যেই সাইজের অ্যাপার্টমেন্ট দরকার এবং ওটা যেইভাবে গুছানো দরকার, আমরা ওইটা আমাদের অ্যাফোর্ডেবিলিটি আর রুচির মতো পেতে গেলে আমরা অনেক বেশি বড় সাইজের একটা অ্যাপার্টমেন্ট নিচ্ছি, কারণ অ্যাপার্টমেন্টগুলো কম্প্যাক্ট না। আমি বলতে চাচ্ছি ইটস আ ট্রেড অফ। আমরা যদি হাইট নিয়ে কাজ করি, আমরা ওই একই জায়গায় হাইটে নিয়ে আমি অনেক ধরনের ফাংশনের মধ্যে একটা ঢুকিয়ে কম্প্যাক্ট করা সম্ভব। এটা একটু স্পেসিফিক হয়ে যায় টুয়ার্ডস একটা প্রোডাক্ট আমরা যেটা বানাচ্ছি। আমরা একটা আইডিয়া নিয়ে কাজ করছি অনেকদিন ধরে, যেটা নাম 20, 30, 30, 40, 60, 70। আইডিয়াটা হচ্ছে আপনি 40 to 60 রেঞ্জের একটা ফ্যামিলি কম্পোজিশনের প্রোডাক্ট হচ্ছে বাংলাদেশের সমস্ত হাউজিং, যেখানে একটা বয়স্ক বাবা মা আছে, ছেলে মেয়ে আছে, আমরা আছি। হ্যাঁ বলছি একটা এটা যদিও জেনারিক না, বাট ইন জেনারেল 40 to 60 রেঞ্জে একটা সাধারণ অ্যাভারেজ ফ্যামিলি যে অর্গানাইজেশনটা হয়, আমাদের অ্যাপার্টমেন্টের মরফোলজিটা সেম। কিন্তু আমাদের একটা বড় ক্রাউড আছে যারা মাত্র হয়তো গ্র্যাজুয়েট করছে, একটা ভালো জায়গায় জব করতেছে, সে একা ব্যাচেলার, একটা ছেলে বা মেয়ে থাকতে চায়, তার জন্য একটা ডিসেন্ট হাউজিং কোথায়? হয় তাকে অনেক টাকা খরচ করে একটা বড় অ্যাপার্টমেন্ট নিতে হবে, অথবা তাকে একটা মেসের মতো করে জায়গায় থাকতে হবে, উইচ ইজ নট, নান অফ দেম আর ফিট ফর হিজ সাইজ। ইটস লাইক আপনি সমস্ত শার্ট বানাচ্ছেন এক্সেল, কারো ডাবল এক্সেল দরকার, কারো মিডিয়াম দরকার, কারো স্মল দরকার, বাট প্রোডাক্ট নেই। তো ওইখানে বলছে যে আমাদের 5 কাঠা 3 কাঠা প্লটে উই ক্যান ইনোভেট, যেখানে আমরা ডেন্সিটি অ্যাচিভ করতে পারবো, মানুষকে আরও বেশি আনতে পারবো। অ্যাপার্টমেন্টটা যদি আমি আপনাকে বলি যে অ্যাপার্টমেন্ট সাইজ, এইটা তো কেউ যে ইউজ করে সে তো আসলে রুমের মধ্যে কখনো মাপতে থাকে না, সে রুমটাকে ব্যবহার করে। হ্যাঁ, ব্যবহারের সময় তার কমফোর্ট জোন থাকতেই হবে। মানে আপনি বলতে পারেন যে আমার বেডরুমটা কেমন হওয়া উচিত, ওর বলবে আমার বেডরুমটা 12 ফিট বাই 16 ফিট বা কিছু একটা বলবে। আপনার বলেছে আমার বেডরুমটা কমফোর্টেবল হওয়া উচিত, আমার বেডরুমটা প্রাইভেসি থাকা উচিত। দ্যাট শুড বি দ্য রিকোয়ারমেন্ট, নট দ্য সাইজ। রাইট, দ্য সাইজ ইজ আ প্রিকনসিভ ডাইমেনশন, যে আসলে কি হলে ভালো হবে। আপনি যদি অ্যাকচুয়ালি শোয়াটা ডিজাইন করতে পারেন, রুমটা না, আপনি খাওয়াটা ডিজাইন করেন, দ্যাট ইজ হোয়াট উই নিড টু ডু। অ্যান্ড দেন জাপানে আপনি দেখবেন যে যদিও এক্সাম্পলটা অনেক বেশি এক্সট্রিম হয়ে যায়, যে একদম কম্পেয়ার করেন, বলছি আমাদের এতটা দরকার নেই, বাট আমাদের আসলে স্পেস প্ল্যানিংয়ের মতো অনেক ওয়েস্ট আছে। এইটাকে একটু আপনি ডিফারেন্টলি করলে আমরা সলিউশনটা পাবো। তো এখন আমার যে লাস্ট ধরেন 5-6 বছর ধরে আমরা কাজ করছি, আমরা ইন্ডিপেন্ডেন্ট কমিশন এরকম প্রচুর স্পেস নিয়ে কাজ করছে এবং মানুষ খুবই এক্সাইটেড হয়েছে স্পেসগুলো নিয়ে, কিন্তু লার্জ স্কেল ভলিউমে আমরা এই জায়গাটা যেতে পারছি না, বিকজ এইখানে মার্কেট পারসেপশন তৈরির একটা বিষয়, কাউকে না কাউকে বানাতে হবে। আমি খুব ইন্টারেস্টিং একটা ডিসকাশনে শুনছিলাম যে বাংলাদেশে যদি কখনো কেউ সার্ভে করতো যে একটা অপরিচিত একটা ডিফারেন্ট ইকোনমিক কন্ডিশনের একজন লোকের পিছনে কি আসলে তার বাসার মেয়ে বাইকে চড়ে অফিসে বা ইউনিভার্সিটি যাবে, ইট উড হ্যাভ কাম আউট জিরো, ইম্পসিবল। বাংলাদেশের পাঠয়ের হাইয়েস্ট ইউজার হচ্ছে গিয়ে ফিমেল। সো দ্য ডিম্যান্ড অ্যান্ড দ্য পারসেপশনস আর নট নেসেসারিলি দ্য সেম। সো অনেক ক্ষেত্রে আমাদের স্ট্যাটিস্টিক্স বা আমাদের প্রিকনসিভ নোশন অফ মানুষ কি চায় ইজ বেসড অন মানুষ কি পেয়ে আসছে, বাট ও কি চেতে পারে, মানে স্টিভ জবস যেটা বলতে, দে ডোন্ট নো হোয়াট দে নিড। সো মানে ওই ব্যারিয়ারটা ভাঙতে পারলেই, এবং ওইটা কাউকে না কোনো এন্টারপ্রেনারকে এটা করতে হবে, যে আসলে আমাদের সমাজে হিউজ একটা গ্রুপ আছে যারা এক্সাইটেড, যারা তাদের বাংলাদেশে সেটেল করতে চাচ্ছে, তারা কাজ করতে চায়, কিন্তু যদি তার আপনি দেখবেন সে নর্থ ইন্ডিয়া কফি খাচ্ছে বা ভালো কাপড় চোপড় পরছে, কিন্তু বাসাটা কখনো তার অ্যাসপিরেশনকে মানে রিফ্লেক্ট করে না। যদি রিফ্লেক্ট করতে চায়, ইট কামস এট আ প্রাইস, যেখানে সে আননেসেসারিলি হি ইজ পুশিং হিমসেলফ। সো আমার কাছে আমি এটা বলছি কারণ আমি আমি শিক্ষিত মধ্যবিত্ত ঘরের ছেলে। আমি দেখেছি যে কোথাও কোনো আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কোনো প্রোডাক্ট নেই। আমার বাবা একজন সৎ সায়েন্টিফিক রিসার্চার ছিলেন, উনি এফোর্ড করতে পারতেন না কোনো কিছু, কিন্তু ইফ দের ইজ এ ডিম্যান্ড, দেন ইটস জাস্ট দি ল্যাক অফ ইনোভেশন ইন দি প্রোডাক্ট, যে ইটস নট কামিং ইন রিচ। তো ওইখানে আমার কাছে মনে হয় বাংলাদেশে একটা বিশাল পোটেনশিয়াল আছে, এবং ওয়ার্ল্ড ওয়াইড আপনার হাউজিংয়ে কিন্তু রেভলিউশন হয়ে যাচ্ছে, যে কীভাবে অ্যাক্সেস টু হাউজিংটা হবে, যে আমার জন্য প্রয়োজনীয় বাসাটা কী হবে। দেখা যায় আমরা একটাই বাসা কিনবো,
যেটা আমি থাকবো, আমি আরো 20 বছর পরে থাকবো, আমার ছেলে এসেও থাকবে, এই হ্যাঁ এটার জন্য ওই এটা concept ওভার এখন ডিজাইন রয়ে হয়ে যায়। গেছে, হ্যাঁ। কিন্তু আপনি যদি এটাকে সেগমেন্ট করতে পারতেন যে আমি আমার নেক্সট 10 বছর পরে আমি এটাকে সেল অফ করে বা আমি এটাকে ট্রান্সফার করে আমি আরেকটাতে মাইগ্রেট করতে পারবো, তাহলে কিন্তু সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সাইজ অফ হাউজিং হতে পারে। সো ওই আপনি যেটা বলছিলেন যে দ্যাটস ওয়ান অফ দ্য স্টাডিজ উই ট্রাইং টু ডু, যে আমাদের প্রয়োজন অনুযায়ী কিছু যদি ভেরিয়েশন অফ প্রোডাক্ট করা যায়, উই হ্যাভ এ হিউজ সেগমেন্ট অফ পিপল যারা আসতে চাবে। এই পর্যায়ে একটু বলি যে অ্যাকচুয়ালি we are thinking in the line and we have been asked to think in the line, particularly from the present government sector, যে affordable housing but standard housing, not below standard. Absolutely. হ্যাঁ, এবং স্ট্যান্ডার্ড বলতে Aspirational housing. অ্যাসপিরেশনাল, ভেরি নাইসলি টার্ম, অ্যাসপিরেশনাল হাউজিং, যেখানে গেলে মনে হবে না যে আমি গরিব, হ্যাঁ, কিন্তু যেখানে গিয়ে আমি শান্তিও পাবো এবং আমার গেস্টও এসে বলবে যে ওয়াও। একটু তো ডিসরাপটিভ। হ্যাঁ, এখন তো আর জোর করে বলানো যায় না, ওয়াও ফিল করতে হবে এখানে গিয়ে। জি। এবং অ্যাজ ইউ হ্যাভ সেড, আমি তোমার একটা ওই যে অজপরাগায়ের নামের রেস্টুরেন্ট হিসেবে রেস্টুরেন্টটা দেখলাম, which is very constrained in space, বাট ওই ভার্টিক্যালি ওটাকে এমনভাবে স্ট্যাগনেন্ট করা হয়েছে যে ওটার ভিতরে ঢুকলে পরে ইউ ডোন্ট ফিল যে ইটস এ স্মল রেস্টুরেন্ট, বাট ইট ইস এ স্মল রেস্টুরেন্ট। তো অ্যাফোর্ডেবল হাউজিংয়েও আমি বারবার করে বলছি যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাকচুয়ালি somebody has to break through, maybe আমরাই হয়তো একটু ব্রেক থ্রু করবো। We will make 500-600 square feet living apartment, but it won't be under standard. It will be absolutely aspirational. You are in multidisciplinary work, and you also do electronic kind of products, design electronic kind of products, shell, মানে একেবারে ভিতরে, not the integrated circuit, but that is something very different from other architects. So what inspired you in that? Number one question না, মানে জানতে চাই আর কি। সেকেন্ডলি হচ্ছে যে এটা কতখানি ইন্সপিরেশন পেয়েছো তুমি? এটা আমি বলবো যে এটা মেইন ক্রেডিটটা হচ্ছে যে আর্কিটেকচারাল ট্রেনিংটা। মানে আমরা একটা জিনিস ভাবি যে আপনি দেখবেন যে বলে যে ওয়েব আর্কিটেক্ট বা যে কোনো কিছু আর্কিটেক্ট বা দ্য আর্কিটেক্ট অফ দ্য নেশন। তো আর্কিটেক্টের ট্রেনিংটা ইজ মোর অ্যাবাউট অর্কেস্ট্রেটিং রাদার দ্যান প্লেইং দ্য ইনস্ট্রুমেন্টস। মানে ইউ লিসেন টু অল অ্যান্ড দেন ইউ ফাইন্ড একটা ইউ ফাইন্ড দ্যাট ফাইন লাইন, একটা লিন মেথড যেখানে আপনি প্রবলেমগুলোকে আনতে পারেন। তো আমরা যেটা ছিল যে এটা অনেকটা অ্যাক্সিডেন্টলি আসা। আমি ওই আপনার ওই স্টুডেন্ট লাইফ থেকে আমি ছদ্মনামে ছবি আঁকতাম, আমি অনেক কিছু যা আসতো ওগুলো করে ফেলতাম। তো ওখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে আপনার আমাদের কিছু ফর্মাল ইন্ডাস্ট্রির গ্যাপ আছে। আসলে আমরা যেই প্রোডাক্ট ডিজাইন বা পাবলিকেশন ডিজাইন সবগুলো আসছে আসলে একটা প্রবলেম সলভ করার দিক থেকে। আমাদের তো আসলে কোনো নলেজ ছিল না। যখন আমরা ইলেকট্রনিক্স ডিজাইন করছি আমাদের কাছে এসে বলতেছিল যে এরকম একটা জিনিস দরকার, আমাদের কোনো ফেস নেই। তো তখন বললো যে কী করা যেতে পারে। ওই যে ভোটিং মেশিনটার কথা বলছিলাম, যে আমাদের প্রথম যখন ইভিএম ব্যাক ইন 2010-11 দিকে বুয়েটে দে হ্যাড এ ভেরি গুড টেকনোলজি, বাট ওটা ছিল জাস্ট এরকম বড় একটা বক্স, মানে নো শেপ, জাস্ট প্লাস্টিক বুট কেটে টেটে ওনারা বানিয়েছিল। বাট আমাদের পার্শ্ববর্তী কিছু দেশের দে হ্যাড বেটার টেকনোলজি, মানে বেটার লুকিং প্রোডাক্ট। তো ওটা চলে আসছিল। তখন বললো যে মানে আমার খেলা আছে, আমি আমাদের প্লেন থেকে বেরো হেঁটে যাচ্ছি ক্যাফেতে, যখন সোহাগ ভাই বসে আছে, উনি রকমারির ফাউন্ডার। তো খুব মন খারাপ, বললাম ভাই কী হয়েছে? এর আগে ওনার সাথে ছবি আঁকা নিয়ে একটু কাজ করতাম। তো বললো না, আমরা একটা ভালো জিনিস থেকে আমরা জাস্ট বিকজ আমাদের এটার কোনো প্রোডাক্ট চেহারা নেই, আমরা এটা হারাই ফেলতেছি। তখন আমি ওর সাথে আপনি কথা বলতে জানলাম জিনিসটা কিন্তু ভাই, মানে ক্যান উই হ্যাভ আ গো অ্যাট ইট। তো উনি ওনার এই বক্স পার্টটা আমাকে পাঠিয়ে দিলাম, আমরা এগুলো সব খুললাম। আমার সবসময় আমরা 4-5 জন খুব কাছের ইয়াংরা, মানে আমাদের যেটা বলে আমলা কামলা, আমরা বসে কাজ করতাম। আমরা তখন যে প্রোডাক্ট কী হয়, তখন আমরা আমাদের হাতের কাছে যা ছিল মাউস সিপিইউ সব কিছু আমরা খোলা স্টার্ট করলাম, যে আসলে সার্কিট হয় একটু, এরপরে হচ্ছে যে হিউম্যান ইন্টারফেসের জন্য জিনিসটা বানায়। তো তারপর আপনার চিরুনি, ব্রাশ, সব কিছু প্লাস্টিক মোল্ডিং, এগুলো দেখে আমরা কিছু করে উই আন্ডারস্টুড যে হাউ দ্য হোল থিং ওয়ার্কস। আপনার বেসিক জিনিসটা কী থাকবে, এরপরে ওটা কেসিংটা কী হবে। সো আমরা কেসিংটা সলভ করার চেষ্টা করলাম ইন টার্মস অফ বিহেভিয়ার ডিজাইন, এবং ওটা আমার জন্য একটা অসম্ভব মজার এক্সপিরিয়েন্স ছিল, কারণ বাই দ্যাট টাইম টাচ চলে আসছে। তাহলে কেন এখানে প্রেস করা হবে?
জানলাম যে আমাদের যে ফিঙ্গারপ্রিন্ট, আমাদের দেশে যারা রিক্সা চালায় তাদের ফিঙ্গারপ্রিন্ট হয়ে যায়, স্মাজ হয়ে যায়, ফিঙ্গারপ্রিন্ট ডিটেক্ট করা যায় না, বা ওরা চিন্তা করার সময় এরকমভাবে টেনে করে ভোটটা হয়ে যাবে। তো এই যে বিহেভিয়ার থেকে কিভাবে প্রোডাক্টে যায়, এবং আমি যখন ওনাদের কাছে শুনতেছিলাম তখন দেখলাম যে কমপ্লিটলি ডিফারেন্ট একটা জায়গা থেকে ওনারা চিন্তা করে, এবং এটা আমার কাছে ফ্যাসিনেটিং লাগলো। একই সাথে এটার সাথে রিলেটিভ একটা গল্প যে কেন আমরা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে এখনও কাজ করি, অ্যান্ড ইটস এন এক্সট্রিমলি চার্মিং স্টেট টু বি, টু লার্ন ফ্রম আদার্স। আমরা একটা ভোল্টেজ সোলার চার্জ কন্ট্রোলার ডিজাইন করছিলাম। আপনি জানেন যে সোলার চার্জ কন্ট্রোলার, সোলার পাওয়ার তো অনেক এক্সপেন্সিভ, তো ব্যাটারিতে যতটুকু পাওয়ার যায় তার থেকে অ্যাডিশনালটা আপনার ওরা মেইন গ্রিডে দিয়ে দেয়। তো এই প্রসেসটা দেখার জন্য একটা ডিভাইস আছে, এটার নাম হচ্ছে সোলার চার্জ কন্ট্রোলার। তো ওনারা যখন এটা করবে তখন আমরা একটা খুব সিম্পল, দেখা যায় বিদেশিদের অনেক মোল্ড করা অনেক কমপ্লেক্স শেপ থাকে, ডটস থাকে, নিচে অনেক লেখা টাকা থাকে। এগুলো আমাদের সোলার তো ইউজ হয় আমাদের গ্রামে, গ্রামের মানুষ তাতে কিছু পরে বুঝবে না, ওরা তো ইমপ্রেশন, ওরা ব্যাটারির চার্জ উঠে নামে এইসব কথা বুঝে। তো ওয়াই ডোন্ট আই ডিজাইন এ ডিভাইস যেটা ইউ ডোন্ট হ্যাভ টু রিড বাট ইউ ক্যান সি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। তো আমরা খুবই প্রাউড, আমরা খুব সিম্পল একটা সিঙ্গেল পাঞ্চ কাট একটা ডিজাইন করেছিলাম, আমি আপনাকে দেখাবো না। তো করে যখন আমরা একটা প্রোডাকশনে চায়নার ল্যাবে গেলাম, যেয়ে দেখলাম যে এই যে আমরা পুরোটার মধ্যে লাইট দিয়েছি, ওই লাইটগুলোকে যদি জ্বালাতে হয় শেপটাকে পুরো গ্লো করতে, তখন অনেক বেশি পাওয়ার কনজিউম করে পুরো জিনিসটাকে ইউনিফর্মলি জ্বালাতে। আর যদি আমি অল্প লাইট দিই দেখা যায় যে হটস্পটের মতো একটু একটু করে জ্বলছে, চিপ খেলনায় যেরকম দেখা যায় না যে অল্প করে বিট করে জ্বলছে। তো যাই করি এটা তো ওয়ার্ক করে না। আমি ধরলাম যে পুরো আইডিয়াই তো ফেল, মানে এইটা ওরা তো আসলে বোধহয় 11 এম্পায়ারের বেশি, বোধহয় মিলি এম্পায়ারের বেশি ওরা অ্যালাউ করছিল না ইটকল থেকে। তখন আমি মানে ইটস লাইক পুরো আমাকে নিয়ে যাওয়া আমার ক্লায়েন্ট, মানে পুরাটাই ইজ আ লস। আমি ল্যাবে বসে আছি, আমি কোনো কম্বিনেশনের লাইট দিয়ে ইউনিফর্মিটি আনতে পারতেছি না। তো পাশ দিয়ে দেখলাম একটা চাইনিজ ছেলে যাচ্ছে ল্যাবে অন্য কিছুতে কাজ করতে, ও বলে কী ব্যাপার তুমি এটা ওয়াই আর ইউ সো স্ট্রেসড আউট? বলে আমাদের প্রোডাক্টের তো এটা তো ওয়ার্ক করতেছে, এটা তো পুরো জিনিসটাই ফিল করলো। তো ও দেখে বললো যে এতগুলো লাইট লাগালে তো বেশি এনার্জি কনজিউম করতেছে, এটা হবে না। তো বলে এটা তো কোনো প্রবলেম নেই, তো তুমি পালস উইথ মডুলেশন করলেই হয়ে যায়। মানে এটা কী জিনিস? তো এটা বেসিক্যালি আপনি দেখুন যে আমরা যখন টিভিতে ভিডিও করি স্ক্রিনটা কাঁপতে থাকে, বিকজ ও অ্যাকচুয়ালি আমাদের চোখে ইমপ্রেশন তৈরি এভরি 10 মিলি সেকেন্ডস, এবার ও 8 সেকেন্ড করে করে চলে। তো এরকম একটা জিনিস করলে অ্যাকচুয়ালি ও তো পাওয়ার কনজিউম করবে 1/8। সো আপনার অ্যাকচুয়ালি ইউ সি দ্য ইলুমিনেশন বাট ইটস অ্যাকচুয়ালি কনজিউমিং লেস এনার্জি। সো ফর মি দ্যাট ওয়াজ নট জাস্ট দ্য প্রোডাক্ট, হোয়াট আই আন্ডারস্টুড ইজ আমার কাছে যেটা পাহাড়, আরেকজনের কাছে ইটস জাস্ট আ সিঙ্গেল লাইন। তো এই জিনিসটা আমাদের, ফর এক্সাম্পল আমাদের হাউজিং এর আমাদের আর্কিটেক্টদের একটা বড় প্রবলেম হচ্ছে যে উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ফাইন্যান্সিয়াল সিস্টেম, হাউ দ্য ইকোনমি ওয়ার্কস, হাউ দ্য ফাইন্যান্সিয়াল সিস্টেম ওয়ার্কস। তো আমি আমার ডিজাইনের স্পেস অপটিমাইজ করা, মেটেরিয়াল নিয়ে চিন্তা করে যাই করি না কেন, এটার সাথে যদি একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের লোকরা কীভাবে ভাবতেছে, এখান থেকে একজন যে মানুষের সিকিউরিটি নিয়ে কাজ করছে সে কীভাবে ভাবতেছে, যদি না বুঝি উই ক্যানট অ্যাকচুয়ালি গিভ আ সলিউশন দ্যাটস অ্যাকচুয়ালি ফিটিং ফর আ প্রবলেম। যেমন আমি মাঝখানে একটা রিসার্চ করছিলাম যে আমার ধারণা ছিল, আমার একটা প্রিকনসিভ পজিশন ছিল যে যেহেতু যে বলছিলাম যে কম্প্যাক্ট বাসা নিয়ে যে মানুষ স্পেসের ইউটিলাইজেশন নিয়ে কমপ্লেন করবে এটা সেটা, তো আমরা একটা এমপ্যাথি ম্যাপিং করছিলাম। আমাদের সাথে একটা আইবিএর একটা টিম কাজ করতো, ওরা হচ্ছে আপনার এরকম বিহেভিয়ারাল অ্যানালাইটিক্স হাবিজাবি অনেক কিছু করে। তো ওকে আমি বললাম যে একটু তুমি আমাদের মতো অ্যাসপিরেশনদের ইন্টারভিউ নিয়ে দেখো ওদের আসলে বাসায় কী প্রয়োজন, ওরা কী নিয়ে আসলে ওদের পেইন পয়েন্টসগুলো কোথায়। তো ভেরি ইন্টারেস্টিংলি ও বোধহয় 12 জন বা 13 জনের সাথে ইনডেপথ ইয়ে করছে, ইন্টারভিউ করছে, এবং ওটার পর যে প্রথম ফাইন্ডিং যে হাউজিংয়ের সবচেয়ে বড় ইরিটেশনটা হচ্ছে রাত 12টায় গেট আটকে দেয়, লিফট বন্ধ করে দেয়, ঢুকতে পারে না, সিকিউরিটি গার্ড নেই। সেকেন্ড হচ্ছে কি বাড়িওয়ালা ফোন কল দেয়। তো আমি দেখলাম যে আপনার, অ্যান্ড ইট ওয়াজ আ শক, কারণ আমি ভাবতেছি ডিজাইনের স্পেস নিয়ে কথা, বাট একটা মানুষের কমফোর্টটা আসতেছে একটা কমপ্লিটলি ডিফারেন্ট জায়গা থেকে। হয়তো আপনার ফ্যাসিলিটিস ম্যানেজমেন্টটা যদি কেউ মনোযোগ দিয়ে করে যে আপনি 3-8 ঘন্টার শিফটে গার্ড দিয়ে দেন, পিপল আর উইলিং টু পে মোর বিকজ দ্যাটস কনভিনিয়েন্ট। ওইখানে মানুষের একটা বাসার প্রচুর ইয়াং ছেলে মেয়ে আছে যে একটা মিটিংয়ের মাঝখান থেকে একটা ডিনার থেকে দৌড়ে চলে যাচ্ছে বিকজ গেট বন্ধ করে দেবে। তো এটা একটা হিউমিলিয়েশন যে তাকে তার বাসায় ঢুকতে দেওয়া হচ্ছে না। সামওয়ান হ্যাজ টু ডিজাইন দিস। তো এই যে জিনিসগুলো তখন থেকে আমি রিয়েলাইজ করছি যে আপনার এইভাবে উই ক্যানট ক্রিয়েট সলিউশনস দ্যাট ইজ ফিটিং ফর পিপল। সো উই নিড টু লিসেন টু পিপল যারা এই মানুষগুলো কিনা আরেকটা জায়গা থেকে কাজ করতে চায়। তো ওইখান থেকে আমাদের অফিসটা এখন ইটস লাইক আ mix of different kinds of people talking about same issue but from different angles আর কি। এক্সেলেন্ট লিফট বন্ধ করার কথাটা বলি যে এই যে 12টা হোক 1টা হোক
এই যে কনসেপ্টটা আমাদের এই 450 অ্যাপার্টমেন্ট যেটা আমরা হ্যান্ড ওভার করেছি অ্যান্ড 8000 ক্লায়েন্টস, বারবার বোঝানো সত্ত্বেও আমাদের প্রজেক্টেই আমি কোনো সময় কারো বাসায় বেড়াতে গিয়ে, হয় না নিজেদের পরিচিত কেউ আছে, গিয়ে দেখি যে লিফট বন্ধ করে দিচ্ছে কিংবা দেবে, কেন লিফটের রেস্ট, লিফট ডাজন্ট নিড এনি রেস্ট। এটা তো মানে ইনফ্যাক্ট when you are shutting it down, you're using more energy to restart the হ্যাঁ, process. মাইক্রোপ্রসেসর তো আবার ওটা রিবুটিং হচ্ছে, রিবুটিং হয়ে আবার ওটা ইস্যু ফিরে আসতেছে ওর ফাংশনালিটি, ওখানে এরর হওয়ার অনেক চান্স থাকে। রাদার দ্যান দ্যাট ওটা তো অ্যাকচুয়ালি কিছুই কনজিউম করে না, It's designed to run ডিজাইন টু রান all time. 24 আওয়ার্স। হ্যাঁ, মানে ইউ আর নট সুইচিং অফ ইউর টিভি, আমরা মনে করি টিভি সুইচ অফ, বাট স্ট্যান্ড বাইতে তো অ্যাকচুয়ালি কোনো সময় সুইচ অফ হয় না, হ্যাঁ, ও স্ট্যান্ড বাইতেই আছে। মানে টেকনোলজি কিন্তু আপনার এই প্রবলেমটা কোনো আগে সলভ করে আগে ফেলছে। solve করে কিন্তু ওই দিয়েছে। যে ওই আমাদের টাওয়ার আমাদের ওই আমাদের tower- হ্যাংওভার নিয়ে আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাওয়ারের মাইন্ডসেটে এই আমরা কষ্ট এখনো পেয়ে যাচ্ছি। এটা তো আমি আমার যারা শ্রদ্ধেয় ক্লায়েন্টরা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ লিফটটা বন্ধ করেন না, লিফটটা আরও তাড়াতাড়ি নষ্ট হবে, হয়ে যাবে, হ্যাঁ। এবং যারা আসেন লিফটটা একজন চালাবে তারপরে উঠবে, দ্যাটস এ ভেরি ভেরি ইরিটেটিং কাইন্ড অফ থিং। The good thing is of this podcast is আমরা আমাদের মেসেজগুলিও একটু আমাদের শ্রদ্ধেয় ক্লায়েন্ট এবং কাস্টমার যারা আছেন কিংবা হবেন তাদের দিতে পারি। অ্যান্ড আই এম ভেরি ইন্সপায়ার্ড বাই ইউর অ্যাসপিরেশন যে তুমি আর্কিটেক্ট হওয়া সত্ত্বেও মানুষের ইউজের জন্য অ্যাকচুয়ালি ইকোনমিক্যালি কোন জিনিসটা, নট অনলি দ্য বিল্ডিং, কোন অ্যাপ্লায়েন্সেসগুলি কীভাবে করা যায় সেটার উপরে কাজ করছে। বলে রাখতে চাই যে আমাদের উনি আর্কিটেক্ট হলে পরেও উনি কিন্তু ওই ডিজিটাল ব্যালট বক্স পর্যন্ত উনি ডিজাইন করেছেন। ডিজিটাল ব্যালট বক্স তো বলে না, কি যেন না, বলে, ওটা ইভিএম বলে। ইভিএম, হ্যাঁ, মানে বিল্ড হয়নি পরে, বাট আমরা এরকম অনেক কিছু ডিজাইন কাজ করেছি। which was quite I would say workable, but somehow ওটা এখনো চালু হয় নাই কিংবা কোনোদিন হয়তো হবে। তো that's something very very inspiring. আর ওটা মানে বলা ভুল হবে, আমি করেছি, আমরা করেছি, কারণ আমাদের পুরো টিমটা ইজ কম্পোজড অফ ভেরি ইন্টারেস্টিং ইন্ডিভিজুয়ালস। টিম তো সব সময় থাকবেই। তুমি টিমের কথা বললে যখন, তখন তোমার ওই বেক্সিমকোর সেই বিল্ডিংয়ে যেটার ভিতরে একটা ছবিটা আমরা দেখাবো, যেটার ভিতরে হাতের আঙুলের ছাপ দিয়ে সব এমপ্লয়ির একটা ফুল ওয়াল, একদম ডাবল হাইট না ট্রিপল হাইটের 60 ফিট লং একটা 60 ফিট লং একটা ওয়ালকে ছোট ছোট এরকম টেমপ্লেট দিয়ে করা হয়েছে, এবং এখানে যে দ্য ওনারশিপ অফ দ্য পিপল হু আর ওয়ার্কিং দেয়ার, যে আমার হাতের ছাপ ওখানে আছে পার্মানেন্টলি, দ্যাট ইজ নট অনলি শোয়িং দ্য থিং ভেরি বিউটিফুল বাট অলসো ইন্সপায়ারিং দ্য হিউম্যান রিসোর্সেস। সো তুমি ইনোভেশনের কথা যে বলেছিলে, আই কমপ্লিটলি surrender to you. Yes, you are an innovative architect among many, of course, among many. একটু সাস্টেনেবিলিটি দিতে চাই, এটা নিয়ে আজকাল খুব কথাবার্তা হয়। লিড সার্টিফিকেট না পেলে মানে প্রায় বাড়ি বিক্রি হবে না, এরকম, বিশেষ করে কমার্শিয়াল স্পেস। এটা নিয়ে আমি নিজেই একটু কনফিউজ যে আসলে মানে হোয়াট ইটস গিভিং আস, ইউ ক্যান টেল ফ্র্যাঙ্কলি। মানে আমার তো আমার এই গ্র্যাজুয়েশনের পর আমি শুরু করেছিলাম, বিকজ আমার থিসিসটাই ছিল আপনার এই গ্রিন বিল্ডিং নিয়ে। কারণ ওই সময় ব্যাক ইন 2009 ইট ওয়াজ এ ভেরি হট টপিক, যে মানুষ সবাই বলছে যে আসলে একটা নেট জিরো বিল্ডিং করা যায় কিনা, একটা বিল্ডিং ইনস্টেড অফ কনজিউমিং, মানে বিষয়টা ছিল যে আমরা একটা বিল্ডিং প্লাগ করছি এবং ইট স্টার্টস টু কনজিউম, রাদার ক্যান ইট স্টার্ট প্রোভাইডিং, ক্যান ইট বিকাম আ ফিল্টার, মানে এটা একটা খুব ইউটোপিয়ান একটা অ্যাসপিরেশন থেকে শুরু হয়। তো ওইটার একটা সর্ট অফ ম্যানিফেস্টেশনের দিকে যাচ্ছে হচ্ছে আপনার লিড সার্টিফিকেশনের খুব ওয়েল নোন সার্টিফিকেশন প্রসেস। কিন্তু আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু দেখছি, এবং এখন নাও অ্যাজ আই এম ওয়ার্কিং এখানে, ওদের যে রিকোয়ারমেন্টসগুলো আছে দে আর মানে কী বলবো, ভেরি সিনসিয়ার টু ইটস কজ, বাট এটার রিয়েলিটি চেকটা খুব ডিফারেন্ট। মানে আমাদের কনটেক্সট ইজ এ ভেরি ডিফারেন্ট থিং, যেন ওরা যেখান থেকে রুলগুলো বানাচ্ছে বা যেটা ভাবছে, এটার আসলে একটা লোকাল দরকার। আমাদের এখান থেকে গ্রাউন্ড রিয়েলিটির উপর বেস করে আমাদের একটা সার্টিফিকেশন সিস্টেম থাকা উচিত। যেমন কমফোর্ট আসলে কি, আমাদের কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা কমফোর্টেবল থাকি। আপনি যেমন বলছেন 24.5, আমাদের 27। বাংলাদেশে আমরা সবসময় ছোটোবেলায় শুনছি যে রাখাল বাঁশি বেড়াচ্ছে গাছের নিচে। কেন? বিকজ ও আনঅবস্ট্রাক্টেড শেডিং দেয়,
বাংলাদেশে আসলে যেহেতু আমাদের অনলি দরকার হচ্ছে গিয়ে আপনার যে ভেন্টিলেশনটা, যেটা আমাদের স্কিনের উপর দিয়ে ময়েশ্চারটা নিয়ে যাবে, সাথে সাথে আমরা কমফোর্টেবল হয়ে যাই। আমাদের জন্য এর থেকে বেশি ঠান্ডা করলে উই আর অ্যাকচুয়ালি ডিসকমফোর্টে চলে যাচ্ছি। তো সাস্টেইনেবিলিটিকে যদি আপনি বিহেভিয়ার, কনটেক্সট এবং ওই কালচারাল নর্মসের পার্সপেক্টিভ থেকে না দেখতে পারেন, কোনো এক্সটার্নাল ভ্যালিডেশন সিস্টেম আসলে আপনাকে আপনার ওটা বলতে পারবে না। উদ্দেশ্যটা যতই ভালো হোক, আমাদের যদি ওটা আরোপিত একটা সিস্টেম হয়, তখন দেখা যাবে আমরা প্রয়োজনের চেয়ে বেশি অপচয় করছি। যেমন অনেকেই বলছে যে আপনার ইভির কথা, যে ইলেকট্রিক্যাল ভেহিকেল এসে ফসিল ফুয়েলের উপর চাপ টাপ মারছে, বাট ওই ব্যাটারিটার প্রোডাকশন, ব্যাটারিটার লাইফ সাইকেল, মানে এটা যেটা বলে আপনার ক্রেডেল টু ক্রেডেল, যদি আপনি ওর জার্নিটা না জানেন, আমি শুধু মাঝখানের একটা অংশের এফিসিয়েন্সি নিয়ে যদি কথা বলি, দ্যাট গিভস ইন টু দি ক্যাপিটাল। আমাদের যে ক্যাপিটাল মার্কেট যেভাবে স্টোরি বলে বলে, মানে আপনার যে কোনো একটা রিয়েল প্রবলেমকে ওরা ব্র্যান্ডিং করে এমনভাবে ওদের কিছুদিন বিজনেস করে, বাই দ্য টাইম ইউ রিয়েলাইজ ইউ অলরেডি ড্যামেজড আ লট। তো কিছু কিছু জিনিস ফান্ডামেন্টাল, যেমন মানুষের অন্য স্বাস্থ্য, বাসস্থান, এই জিনিসগুলার থ্রু আউট, এটা আমি নাহাস খলিল স্যারকে রেফার করছি, বলছে যে ফর থাউজেন্ডস অফ ইয়ার্স উই হ্যাভ ইভলভড ইন আওয়ার ল্যান্ড, ইন আওয়ার প্লেস। আমরা কি খাই, এই যে আমরা ভাত খাই, মাংস খাই, এখন এসে আমি সাডেনলি ভাত বাদ দিয়ে আমি অন্য ডায়েটে যাব, মানে it's best to follow what we have been doing so long because it has evolved with a certain intelligence. তো এখন আমাদের অনেক সময় যে আছে না, যে আপনার ইয়ে বাদ দিয়ে, ঘি বাদ দিয়ে বলছে মার্জারিন খাও, তারপর বলছে না মার্জারিন বা যেটা খাও। তো ওইসব জায়গায় আমার কাছে মনে হয় যে আমাদের ভার্নাকুলার আর্কিটেকচারকে যদি ডিপলি স্টাডি করা যায়, যেটা হচ্ছে আপনার আনইনটেন্ডেড আর্কিটেকচার, যে ঘরামিরা বানাতে 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 ওর একটা এফিশিয়েন্ট জায়গায় আসছে। ইটস সামথিং আমি সবসময় এক্সাম্পলটা দিই যে এইটাকে যদি আমরা অ্যাজ ডিজাইনার্স এটাকে ডিকনস্ট্রাক্ট করতে পারি এবং বুঝতে পারি। যেমন আপনারা জানেন যে আমাদের যদি আপনি যে কোনো একটা কিচেনে দেখেন, একটা আলু ছিলতে হবে এবং আপনি দেখবেন যে অনেক ধরনের পিলার আছে, কাটার আছে, চপার আছে, অনেক কিছু করেন। বাট আপনি দেখবেন যে ওরা এই জিনিসটা করে হচ্ছে গিয়ে দাঁড়িয়ে হাতের ফোর্স দিয়ে, আর আমাদের দা হচ্ছে যেটাকে আমরা কাটি গ্র্যাভিটি দিয়ে। সো আপনি বসে ওইটা দিয়ে আপনি একটা ছালও ছিঁড়তে পারবেন, মাছের মাথা ভাঙতে পারবেন, নারকেলও করা যায়, অ্যান্ড এইটার ডিজাইনটা ইজ ব্রিলিয়েন্ট। তো আমরা এইটা থেকে না, যে উইর গেটিং আইডিয়াস কামিং ফ্রম অ্যাব্রড, যেটা ওদের রিয়েলিটির জন্য হয়তো ঠিক আছে, ওদের শরীরের গঠন, ওরা যেভাবে কাজ করে, ওরা ড্রাই জায়গা, আমরা বসে কাজ করতে পারি। এই যে জায়গাগুলো আমার কাছে আমাদের সাস্টেইনেবিলিটির একটা বিষয় হচ্ছে, উই হ্যাভ বিন সাস্টেইনিং ফর আ মিলেনিয়াম, আমরা 1000 বছর ধরে আমরা এই ল্যান্ডে আছি। তো যদি আমরা সাস্টেইন করে থাকতে পারি, why don't we see how we did it in a formal way? Why do we need to see how someone else has sustained themselves একটা বরফের দেশে? There's nothing wrong with what they do. Why aren't we saying আমাদের কি দরকার? তো আমাদের উত্তরটা আসলে আমাদের কাছে। তো ওইটাই বলছিলাম যে ওই আমাদের এই যে হাত পাখা, আমাদের যে এগুলোর তো ডিজাইনের নাম আমরা জানি না, কিন্তু কত সহজে একটা জিনিস, আমাদের ঝাড়ু, আমাদের কিন্তু কোনো ওয়েস্ট নাই। বাংলাদেশের আপনি যে কোনো একটা ফুড বলেন বা যে কোনো, উই আর 100% রিসাইকেল করা একটা সোসাইটি। আপনি একটা ওয়েস্টফুল সোসাইটির হঠাৎ জাগ্রত চেতনায় এসে যদি আমাকে এসে বলতে থাকে এখন তুমিও গুছাও, উই নিড টু সর্ট অফ লুক এট আওয়ারসেলভস। আমরা আমাদের দাদিরা তো ওটা আমাদের একটু ওই ডাউনগ্রেড করে দেখা হয় বলে দে ওয়ান্ট টু ইম্পোজ ইট। আর আমাদের ভিতরে আমরা যারা আতেল আছি, আতেল বোঝতো আর কি, মানে হাইলি ইন্টেলেকচুয়াল, তারা মনে করি যে ওই কালচারটাকে নিয়ে ধরে রাখতে পারলে আমাদের আপগ্রেডেশন হলো। বাট ইউ হ্যাভ ভেরি রাইটফুলি সেড, with all due respect to everybody, why we will bring others' culture and solve our problem, rather than that we continue with our culture, we can modify it, we can modernize it, we can speed up the evolutionary process but with informed knowledge, কিন্তু ওখান থেকে হবে না। True, very true, very I'm inspired, very very inspired, যে আমি কথাটা কোনো সময় চিন্তা করিনি আসলে। তো তাহলে we can conclude না, we can take away this point যে হ্যাঁ আমরা ইউজ করব, whether it's grading by lead or any age or whatever it is, but ওটাকে আমাদের কনটেক্সটের সঙ্গে জাস্টিফাই, মানে ওটার স্কোরিং মেকানিজমটা শুড বি হোমগ্রোন। অ্যাবসলিউটলি, দ্যাট ক্যান বি এ রেফারেন্স পয়েন্ট, যে কতগুলো ওরা হয়তো অনেকগুলো পয়েন্ট দেখছে, আমরা হয়তো আর একটু ইনফর্মড হতে পারি। কিন্তু আমার মনে হয় ওটার এই ডেটাটা যে এটা যে বেঞ্চমার্কগুলো আসতে হবে আমাদের নিজস্ব রিসার্চ থেকে,
আমাদের বুয়েট অন্যান্য ইউনিভার্সিটিগুলো আছে, ওরা আমাদের আসলে কমফোর্ট প্যারামিটারসগুলো সেট করবে, অ্যান্ড দেন ওইটাকে আমরা এস্টাবলিশ করে আমরা আমাদের মতো করে চলতে পারবো। শুধু ওরা না, তোমরা প্রফেশনালরা যারা চিন্তা করছো এবং তোমাদের সিনিয়ররা যারা করছো, এবং রফিক, পলাশ, এরা সবাই কিন্তু একই কথা বলেছে যে ইট শুড বি redefined for our environment. Very, very well suggested. Future architectural practice আমাদের দেশে, এবং অনেক বাধা আছে, এগুলিকে ওভারকাম করেই সবখানেই সব কিছুতে বাধা থাকে। So what is your sort of vision for the future architectural concepts? অনেক ব্রড কোশ্চেন, অনেক মানে we're very, মানে ওই সেন্সে we're extremely young to have that. অনেকগুলি আলোচনা করেও ফেলেছি এর ভিতরে, তারপর তুমি যদি একটু সামারাইজ করে বলো। মানে আমি জাস্ট একটু বলতে পারি যে আর্কিটেকচার ইজ আ প্রফেশন যেটার বেস লাইনটা হচ্ছে অপটিমিজম। ইউ হ্যাভ টু বি অপটিমিস্টিক অ্যাবাউট আ সোসাইটি টু বিল্ড ইট অর টু বি এ পার্ট অফ দি বিল্ডিং অ্যাক্টিভিটি। তো ওই অপটিমিজম থেকে আমার কাছে একটা জিনিস মনে হয় যে ইফ উই সি দ্য গ্লোবাল ট্রেন্ডস, ইফ উই সি যে ডেভেলপড সোসাইটিগুলো কোন ক্রাইসিসগুলো দিয়ে যাচ্ছে, আমরা যারা বিভিন্ন কারণে আমাদের ডেভেলপমেন্টটা থেমে গিয়েছিল। কারণ কেন থেমেছিল? বিকজ উই ওয়ার একটা অ্যাডভান্টেজাস পজিশন, বাইরের লোকজন এসে আমাদের এখান থেকে বিভিন্নভাবে আমাদের সাথে দাঙ্গা করে আমাদের জিনিসপত্র নিয়ে গেছে। অ্যান্ড যেটা ওরা সবচেয়ে বেশি ক্ষতি করছে, ইটস নট দি র মেটেরিয়াল দি টুক ফ্রম আস, ইটস দ্য প্রাইড দ্যাট দে ব্রোক, ইটস দ্য ব্রাদারহুড দে ব্রোক। এই যে আমাদের মধ্যে হিন্দু মুসলমান ভাগ 1000টা ডিভাইড অ্যান্ড রুল করছে, আমরা এমনভাবে আমাদেরকে ভাঙছে, আমরা নিজেদেরকে জোড়া দিতেই পৃথিবী আগায় যাচ্ছে। তো ওইখান থেকে আমার কাছে যেটা মনে হয় যে, মানে হ্যাভিং সেড দ্যাট, এই ভাঙাতে একটা যেটা হয়েছে যে আমাদের আবার গড়ার জন্য আমরা আবার একটু ওদেরকে দেখতে পাচ্ছি যে এখন তো ওরা নিজেরা দিকে করছে। ওই ভুলগুলো তো আমাদের করার দরকার নেই। আজকে যেরকম জাপানকে আমরা সবসময় পছন্দ করি বিকজ অফ দের ইন্টিগ্রিটি, পারফেকশন অ্যান্ড মানে ওদের অ্যাটিটিউড টুয়ার্ডস ফিনান্স অ্যান্ড এভরিথিং, বাট অ্যাট দ্য সেম টাইম দ্যাট সোসাইটি ইজ অলসো ব্রেকিং বিকজ দে টু রিজিড অ্যাবাউট পারফেকশন। ওদের মধ্যে ফ্লুইডিটি নেই, ওদের মধ্যে ওরা করতে করতে সমাজটা একটা জায়গায় ডিসইন্টিগ্রেটেড হয়ে যাচ্ছে, পরিবার তৈরি হচ্ছে না। ওয়েস্টকে আমরা দেখতে পাচ্ছি যে ওদের ক্যাপিটালকে বাধাহীনভাবে ছেড়ে দেওয়াতে তারা সোসাইটিকে, কমিউনিটিকে ভেঙে ইন্ডিভিজুয়াল করে করে এমনভাবে ভাঙছে যে প্রতিটা মানুষ প্রোডাক্ট এ পরিণত হয়ে গেছে। সো ওই সোসাইটিতে যে কতখানি মার্কেট ইকোনমিকে আমরা স্পেস দিব, এটাকে যদি আমরা কন্ট্রোল না করি, ও সবাইকে খেয়ে ফেলবে। তো আমরা তো এখন তাহলে নিজেদেরকে সেফ গার্ড করতে পারবো। এই পিছিয়ে পড়াটা আমার মনে হয় খারাপ না। তো সেই দিক থেকে আমার কাছে মনে হয় যে আমরা যদি খুব এনথুজিয়াজম নিয়ে আমরা চারদিকে, ইফ উই আর অ্যালার্ট, আমরা চারদিককে খেয়াল করে আমরা নিজেদের দেশে অ্যাক্ট করি। মাঝুল ইসলাম স্যার বলছিলেন যে ইউ হ্যাভ টু থিঙ্ক গ্লোবালি বাট অ্যাক্ট লোকালি। আমরা যদি এই কাজটা করতে পারি তাহলে বাংলাদেশের মতো এক্সাইটিং স্পেস ফর আর্কিটেকচার খুব কম আছে। ওকে, তো সেই দিক থেকে আমার মনে হয় যে, বাট হ্যাভিং সেড দ্যাট, আমাদেরকে কিন্তু অনেক আগে আসতে হবে। আমাদের যেটা, এটা পার্সোনাল ক্রিটিসিজম আমাদের ফিল্ডের যেটা আছে, যে আমি বলবো যে অন্যান্য দেশের সাথে মেরিটে, ইন টার্মস অফ ডিজাইন মেরিট, আমার কাছে মনে হয় উই হ্যাভ অলরেডি প্রুভ যে ওয়ার অ্যাট পার্ক। আমাদের মেরিনা আপা, তাবাসসুম 2বার আগা খান পেল, সার্পেন্টাইন গ্যালারি যেটা সারা পৃথিবীর সবচেয়ে প্রেস্টিজিয়াস কমিশন, সেইখানে আমাদের মানে গ্লোবাল সাউথ থেকে একজন ফিমেল আর্কিটেক্ট মুসলমান যে কাজ করছে, দিস ইজ আ ব্রেক, ইটস আ ব্রেক থ্রু। সো এটা প্রমাণ করার কিছু নেই যে আমাদের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটিতে কোথাও ঝামেলা আছে, বাট সার্ভিস ইন্ডাস্ট্রিতে আমার কাছে মনে হয় আমাদের আরও অনেক ধরনের ডিফারেন্ট ফিল্ডের লোককে সাথে রেখে একটা কম্প্রিহেন্সিভ সার্ভিস দেওয়ার জন্য আমাদের যে ফার্মের যে সাইজ, আমাদের যে কোলাবোরেশনটা, এইখানে অনেক কাজ করতে হবে। আমাদেরকে অনেক বেশি ইন্টারনাল কোলাবোরেশনস বাইর করতে হবে, যাতে মানে কী হচ্ছে যে বিদেশ থেকে আমাদের সেন্সেবল কিছু ছোটো ছোটো প্রজেক্টকে ওরা রেকগনাইজ করতেছে, কিন্তু দ্য বিগার চ্যালেঞ্জেস, দ্য কমপ্লেক্স প্রজেক্টসগুলো এসে ওরা নিয়ে নিচ্ছে। ওরা আমাদেরকে এগুলোতে রেকগনাইজ করতে যাচ্ছে না। ওরা নরমান ফস্টারকে অ্যাওয়ার্ড দিবে কমপ্লেক্স এয়ারপোর্ট বানানোর জন্য, আমাদেরকে ওরা রেকগনাইজ করবে মানে একটু পোয়েটিক প্রজেক্টস কাজ করার জন্য। The politics is very evident, কিন্তু they don't want us to grow and aspire to be an organized team যারা কমপ্লেক্স আর্কিটেকচারাল চ্যালেঞ্জ হ্যান্ডেল করতে পারি। ইট ইজ ফর আস যে আমরা নিজেরা মিলে কিন্তু এটা তৈরি করতে হবে, বিকজ মার্কেট আমাদেরকে অ্যালাউ করবে না। ওরা বলবে যে না, এর থেকে আমি শর্টকাট আমি বাইরে একজনকে নিয়ে আসি। বাট আমার কাছে মনে হয় আমরা এখন যে অ্যাডভান্সড ইয়াংস্টার্স আছে, যাদের টেকনোলজির নিয়ে কোনো ভয় নেই, আমরা এই ব্যারিয়ারটা ক্রস করতে পারি।
সেইটা আমার কাছে মনে হয় উই শুড ফোকাস দেয়ার। I think that is a very challenging but awakening point. কথাটা আমি অ্যাকচুয়ালি খুব সিরিয়াসলি নিলাম যে ছোট জিনিসগুলিকে দিয়ে ওই যে থাকে না যে একজন গরিবের ঘরে একটা কুপি আবিষ্কার করেছে যেটাকে জ্বালানো অনেক সহজ। আমি ওটাকে নিয়ে খুব হইচই করলাম, হ্যাঁ, ভেরি ইনোভেটিভ। বাট তাকে ওই চান্স দেব না যে সোলার এনার্জি ইউজ করে সে কিভাবে, যেটা আমাদের কাজ, তুমি এটা করো, তুমি ওগুলো করো। এখন এটা যদি আমরা না বুঝি, ইফ দ্য ইয়াংস্টার্স ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে কেন ওরা এটা করছে, বিকজ দ্য নেক্সট ডেভেলপমেন্ট এনার্জি ইজ গোয়িং টু বি হিয়ার। কারণ এখানে সমাজটাকে গড়তে হবে, আমাদের শহরটাকে গড়তে হবে, গ্রামকে স্ট্রেংথেন করতে হবে। এই স্ট্রেংথেন করার জন্য কিন্তু আপনার জাস্ট ক্রিয়েটিভিটি ইজ নট গুড এনাফ, ইউ নিড কোলাবোরেশন, ইউ নিড অ্যালাইড সার্ভিসগুলোকে দিয়ে একটা ওয়ান উইন্ডো সলিউশন দিতে পারা। এই ধরনের প্রতিষ্ঠান তৈরি করতেই তো পারবো না যদি আমি ওই লাইনে থাকি। সো আর আর্কিটেকচারালি যদি বলি, হ্যাঁ, আর্কিটেকচারে স্ট্রাকচারই তো বটেই, স্ট্রাকচারে উই আর কোয়াইট ওকে। তো আর্কিটেকচারে যদি বলি তাহলে ইউ থিঙ্ক দ্যাট উই আর ডেফিনেটলি ইকুইপড অ্যান্ড রেডি ফর দ্যাট কাইন্ড অফ এনি কাইন্ড অফ প্রজেক্ট আর কি, হ্যাঁ? মানে আই উড সে মানে ইন টার্মস অফ ডিজাইন অ্যান্ড কনসিভিং দ্য প্রজেক্ট, ইয়েস। ইন টার্মস অফ আপনার প্রডিউসিং ড্রয়িংস, এটার জন্য মানে ওটার জন্য যে প্রফেশনাল সার্ভিস, নো। ওয়ের মানে মেজরিটি আমাদের অনেকগুলো সিনিয়র আছে যারা পারবে, বাট মেজরিটি ফার্মগুলো তৈরি হতে পারছে না, বিকজ ওই ধরনের বড় প্রজেক্ট হ্যান্ডেল করার জন্য তার যে ক্যাপাসিটি বিল্ডিং দরকার, সেই ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য তার যে ফাইন্যান্সিয়াল এক্সপোজার দরকার, আমাদের ক্লায়েন্টরা সেটা আমাদের দিচ্ছে না। সো এখানে যে ইটস লাইক এ রেড ওশন, যেখানে ইটস অলওয়েজ অ্যাবাউট হাউ লোয়ার ইউ ক্যান গো টু গেট অ্যাভেল এ প্রজেক্ট। সো একটা আর্কিটেক্ট কখন তার ক্যাপাসিটি বিল্ড করবে, তার কখন একটা 3D প্রিন্টিং স্টেশন থাকবে, তার 4টা বিএম ম্যানেজার থাকবে যে ও আরেকজনের সাথে কম্পিট করতে পারবে। তো আমরা তো আমাদের নিজস্ব ইন্ডাস্ট্রিকে গড়তে দিচ্ছি না। আমরা ফার্স্টেই বিরক্ত, ও তো পারে না, কিন্তু আমরা বুঝতে পারছি যে আমরা তো হেভিলি ডিপেন্ডেন্ট অন এক্সটার্নাল সার্ভিসেস। সো ওরা যখন ভুল কিছু করবে, উই উইল নট হ্যাভ দ্য ক্যাপাসিটি টু প্রোটেক্ট আওয়ার বেস্ট ইন্টারেস্ট। তো এইটা আমাদের সবাইকে মিলে এই জায়গাটাকে ডেভেলপ করতে হবে। আপনারা যারা ইন্ডাস্ট্রি লিড করছেন, আপনাদেরকে কিন্তু ইন্ডাস্ট্রি গড়তেও হবে, তা না হলে তো হু ইজ গোইং টু কাম অ্যান্ড ডু দিস, ওই বাইরে থেকে চলে আসবে। শিওর। তো তোমাকে আমি কথা দিচ্ছি যে অ্যাটলিস্ট আমাদের লিড করার প্রচেষ্টা থাকবে আর কি, কতক্ষণ সাকসেসফুল হবে এবং আমাদের সঙ্গে সঙ্গে অন্যরাও এই ব্যাপারে এগিয়ে আসবে। সো দ্যাট ওয়াজ এ শর্ট, বাট শর্টও না, আমি জানি না যারা দেখেছেন তাদের কাছে কেমন লেগেছে, বাট ইট ওয়াজ এ ডিসকাশন উইথ, যেটা অনেক কিছু নতুন জিনিস চিন্তার জন্য নিয়ে আসছে। চিন্তা করতে থাকলেই সেটা ইমপ্লিমেন্ট হবে আলটিমেটলি। তো আজকের মতো আমরা এখানে একটু থামি। দর্শক মণ্ডলী, আপনাদের ধৈর্য সহকারে শোনার জন্য অত্যন্ত ধন্যবাদ। কোনো কমেন্ট সাজেশন থাকলে অবশ্যই দেবেন। অ্যান্ড আপনাদের নেক্সট পডকাস্ট বিল্ডিং টুমরো উইথ আইডিয়াস পাওয়ার্ড বাই বিটিআই, নেক্সট অতিথির জন্য, তার সঙ্গে গল্প করার জন্য আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ।